সাম্প্রতিককালে আপনারা দেখছেন যে রাজনীতির বাজার কিন্তু খুব গরম। তো এটা ভাবলে ভুল হবে যে রাজনৈতিক বিভিন্ন ধরনের বিষয় নিয়ে ইন্টারভিউ প্রশ্ন করা হবে না, এটা কিন্তু ভাবলে ভুল হবে। তার মানে আমি বলতে চাইছি যে রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আপনাদের প্রাথমিকের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে। তো সেই ধরনের দুই একটা আমি সিচুয়েশন বেসড প্রশ্ন করব, যেগুলো আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন বা বলবেন। উম, তো প্রথম যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, মানে আমার মাথায় যেগুলো যেগুলো আসবে সেই সব প্রশ্নগুলো আপনাদেরকে বলবো। প্রথম প্রশ্ন বলতে গেলে এই যে আপনার ধরুন প্রশ্ন করলো সিচুয়েশন বেসড, যে আপনি দেখলেন যে রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে এবং বিরোধী একটি দল এসছে যারা আগে সরকারে ছিল, তারপর ক্রমাগত দলত্যাগ করছে। তো এবং সেই সঙ্গে বিভিন্ন যে সামাজিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতাদের ওপর বিরোধী দলের সদস্যরা বা কর্মীরা চড়াও হচ্ছে, কারোর মাথা অর্ধেক ন্যাড়া করে দেওয়া হচ্ছে, কারোর গলায় জুতোর মালা দিয়ে ঘোরানো হচ্ছে, কাউকে ডিম ছোড়া হচ্ছে। তো এই যে আহ, ব্যাপার স্যাপার চলছে, তাহলে এই বিষয়গুলোকে কি আপনি রাজনৈতিক সার্কাস চলছে বলে মনে করেন? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেন যে কোনো একজন। কোশ্চেন নাম্বার ওয়ান, এটা আমার প্রথম প্রশ্ন সিচুয়েশন বেসড। স্যার, আমি যেটা মনে করি যে জনগণের যে ম্যান্ডেটে যে সরকার জিতে এসেছে, তো সে সরকারকে জনগণ কিন্তু যথেষ্ট জনমত দিয়ে জিতিয়েছে। তো সেক্ষেত্রে যথেষ্ট সংখ্যক সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তাদের পক্ষে রয়েছে। তাই সেক্ষেত্রে আমি মনে করি যে যদি নতুন করে মানে যাদের প্রতি দুর্নীতির একটা অভিযোগ ছিল তাদেরকে যদি আবার দলে নেওয়া হয়, তাহলে সেটা হয়তো যারা পুরনো কর্মী সমর্থক ছিল দলের, তাদের প্রতি একটা তাদের প্রতি একটা কি বলবো, তাদের ভাবনাকে একটা ঠেস পৌঁছানোর মতো আর কি ব্যাপার এক্ষেত্রে মানে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত যে জিনিসটা, যে কোনো একজন ব্যক্তি যদি ভুল করে থাকে তাহলে সেক্ষেত্রে তার আইনসম্মত পদ্ধতিতে বিচার হওয়া উচিত। সেটা বিচার হবে কোর্টের মাধ্যমে, এবং পুলিশ সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো এফআইআর লজ হয় তাহলে সে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবার সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তিকে মানে ধরে প্রকাশ্যে রাস্তায় ডিম দিয়ে মানে আঘাত করা বা তাকে ধরে পেটানো, এটা আমার মনে হয় আইনসম্মত ব্যাপার নয়। তাতে এতে সমাজে কি একটা বিশৃঙ্খলতা তৈরি হয়। তার ফলে কি হয় যে সমাজের বেশিরভাগ লোকই কিন্তু এতে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে আইন মানতে অস্বীকার করতে পারে। তো এর জন্য এইভাবে মানে প্রকাশ্য রাস্তায় কাউকে কি বলবো, মানে মোরাল পুলিশিং করা বা তাকে ডিম ছোড়া, এটা আমার মনে হয় যে উচিত না। তার সে যদি অপরাধ করে থাকে তাহলে তার বিচার আইনসম্মত পদ্ধতিতে হোক। আর যেটা আমার মনে হচ্ছে যে যেইভাবে যেইভাবে পুরনো রাজনৈতিক দল যেটা থেকে বাঁচার জন্য আমরা ভোট দিয়ে নতুন সরকারকে এনেছি, সেক্ষেত্রে সেই সরকার যদি পুরনো লোকদেরকেই তার সিস্টেমের ভেতরে নেয়, তাহলে সেক্ষেত্রে তো আমরা যে পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলাম তো সেটা তো তাহলে কার্যকর হবে না। তাহলে সেক্ষেত্রে তো আহ একই ব্যাপার হয়ে গেল। তারা যদি আবার সেই সরকারে চলে আসে, সে পুরনো ব্যক্তিরাই যাদের থেকে বাঁচার জন্য আমরা এই ভোটটা দিয়েছিলাম। তো এর জন্য এই প্রেক্ষাপটে স্যার আমার মনে হচ্ছে যে মানে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে যেটা চলছে সেটা মানে যারা জনমত দিয়ে সরকারকে নিয়ে এসেছিল, যে সাধারণ লোকেরা, তাদের ক্ষেত্রে সেটা অভিপ্রেত নয়। আচ্ছা, বেশ ঠিক আছে। আর কেউ বলবেন অ্যান্সারটা? আর কেউ বলবেন? এনিওয়ান প্লিজ? নাহলে আমি একটু সামারাইজ করে দেবো। বেশ, চলুন। যদি এই প্রশ্নটা করা হয় তাহলে প্রথমেই আপনি বলবেন যে ইয়েস স্যার বা ম্যাডাম। স্যার বা ম্যাডাম, রাজ্যে যে বিষয়টা চলছে বা আপনি যেটা বললেন, সেটা আপনি অবশ্যই একটা রাজনৈতিক সার্কাস চলছে বলে মনে করি। কারণ আমরা জানি সার্কাসে কি হয়, বিভিন্ন ধরনের পশু বা প্রাণীদের নিয়ে আসা হয় এবং তাদেরকে আমরা দেখি, এবং বিভিন্ন প্রাণী তাদের বিভিন্ন ডাক, বিভিন্ন চেহারা, তাদের সঙ্গে আমরা পরিচিত হই এবং তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে বা বিভিন্ন ধরনের খেলা দেখা, যেটা আমাদের মনোরঞ্জন করে। তো বর্তমান রাজনৈতিক যে বিষয়গুলো পশ্চিমবঙ্গে ঘটছে, যেটা আমাদের যথেষ্ট মনোরঞ্জন একদিক থেকে করছে, অন্যদিক থেকে যে সামাজিক যে নৈতিকতা রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করছে। কারণ একটা সুস্থ সমাজে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে বা কর্মীকে
যদি ডিম ছুঁড়ে মারা হয় বা কোনো রাজনৈতিক কর্মীকে যদি মাথা নাড়া করে তার গলায় জুতোর মালা দিয়ে ঘোরানো হয়, সেটা একটা সামাজিক মানে হচ্ছে ভাবে দৃষ্টিকটু, এবং এটা সমাজের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এই বিষয়গুলো আমাদের শিশুরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে বা খবরের মাধ্যমে দেখে, এবং তাদের মধ্যে একটা নৈতিক অধঃপতন সৃষ্টি হয়, বা একটা ধরুন তাদের মধ্যে একটা নেতিবাচক ভাব গড়ে ওঠে, যেটা সমাজকে ধীরে ধীরে কলুষিত করে এবং মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যায়। আর আরেকটি কারণ হচ্ছে যে জনপ্রতিনিধিরা বা এমএলএ বা এমপিরা যখন দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, বা কোনো রাজনৈতিক কর্মী যখন দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তখন তার বিরুদ্ধে অবশ্যই আইন রয়েছে, এবং আইনি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেওয়া একজন সচেতন নাগরিক হিসাবে কারোর উচিত নয়। আর আরেকটি তৃতীয় কারণ হচ্ছে যে এই সমস্ত এমএলএ বা এমপিরা যারা জনগণের একটা নির্দিষ্ট পার্টির সিম্বল থেকে দাঁড়িয়ে জনগণের ভোটে জিতেছে, তারা যদি জেতার পর সেই মানে যে দল বদল করে অন্য দলে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে যারা ভোট দিয়েছিল সেই সমস্ত ভারতীয় নাগরিকদের একটা বিশ্বাস তিনি ভঙ্গ করেন, এবং এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের বিশ্বাস ভঙ্গ করা একজন এমএলএ বা এমপির কাজ হতে পারে না, এবং এটা বিশ্বাসঘাতকতার সামিল বলে আমি মনে করি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই সমস্ত জনপ্রতিনিধিদের নামে যদি কোনো ধরুন যদি কোনো পুলিশি ব্যাপার থাকে বা দুর্নীতির যদি কোনো অভিযোগ থাকে, তো তারা বেশিরভাগ ক্ষেত্রে সেই দুর্নীতির থেকে বাঁচার জন্য তারা শাসক দলে নাম লিখায়, এবং এক্ষেত্রে কি হয়, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল বা যে দুর্নীতির বিষয়গুলো ছিল সেগুলো চাপা পড়ে যায়, এবং জনগণ সঠিক বিচারটা পায় না। এর ফলে কিন্তু সামাজিকভাবে আমাদের সমাজের মধ্যে একটা ক্ষতির সৃষ্টি হয়, এবং মানুষজন মনে করে যে সমাজের মধ্যে আইনের শাসন নেই, এবং তারা আইনের প্রতি বিশ্বাস হারায়। সুতরাং এই যে পুরো ব্যাপারটা চলছে, যেটা কোনোভাবেই কাম্য নয় একটা সুস্থ সমাজের পক্ষে। তাই এই সমস্ত কারণগুলোর পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে পশ্চিমবঙ্গে বর্তমান যে রাজনৈতিক কার্যকলাপ চলছে, সেটা একটা রাজনৈতিক সার্কাসের মতো চলছে বলে আমার মনে হয়। কারণ এর মধ্যে যেমন হাস্য কৌতুকও রয়েছে, সেরকম নৈতিক একটা সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের দৃশ্যও রয়েছে। সুতরাং পুরোটা দেখে আমার মনে হচ্ছে যেন এটা রাজনৈতিক সার্কাসে চলছে। এইভাবে এবার আপনারা আরেকটু ছোট করে নিতে পারেন। কেমন লাগলো আমার উত্তরটা, কেমন মনে হচ্ছে? হ্যাঁ স্যার, খুব ভালো ছিল। পয়েন্টগুলো ঠিকঠাক হলো তো, যেগুলো যেগুলো চলছে ধরুন বাস্তব প্র্যাকটিক্যাল? হুম। হ্যাঁ স্যার। বেশ, দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে এমএলএ এমপিরা যখন মানে হচ্ছে জিতে দল বদল করছেন নিজের বিভিন্ন ধরনের দুর্নীতি ঢাকার জন্য বা অন্য কোনো কারণে, তো সেটাকে কি আপনারা সমর্থন করেন? এটা করেন না। উত্তর খুব ভালো দিয়েছেন। তৃতীয় আরেকটি খুব গুরুত্ব প্রশ্ন, বর্তমান যদি প্রশ্ন করা হয়, বর্তমান রাজ্যে আহ, যেভাবে হকার উচ্ছেদ চলছে, তো সেই হকারদের মানে নির্দিষ্ট সময় 6 মাস কি 1 মাস কি 2 মাস সময় না দিয়ে হঠাৎ করে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হলো, এবং তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা সরকার করছে না। এটাকে কি আপনি সমর্থন করেন? যদি সমর্থন করেন সেক্ষেত্রে আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেন, আর যদি সমর্থন না করেন সেক্ষেত্রেও আপনার উত্তরের সপক্ষে যুক্তি দেখান। বলুন, একজন বলুন, যে কেউ। স্যার, এটাকে তো আমি সমর্থন করি না, কারণ আহ, কারণ হচ্ছে যদি হকার উচ্ছেদ করতেই হয়, বা তারা যদি মানে তাদের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ দেখা যায় যে তারা ইলিগালি রেলের জমি বা অন্য কোনো সরকারি ইনস্টিটিউশনের জমিটাকে এনক্রোচ করে মানে সেখানে ব্যবসা করছে, বা সেখানে তারা দোকানপাট দিয়ে ব্যবসা করছে, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে রাষ্ট্রের কাজ হচ্ছে সবাইকে এমপ্লয়মেন্ট দেওয়া, ঠিক আছে? তো সেক্ষেত্রে রাষ্ট্র তাদেরকে এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে পারেনি, এই কারণের জন্যই কিন্তু মানে তারা কিন্তু বাধ্য হয়ে হকারি বা এরকম ছোটখাটো ব্যবসা সেটা করতে বাধ্য হয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে যদি তারা সেখানে হয়তো মানে 10 বছর 15 বছর বা তারও বেশি সময় ধরে হয়তো তারা সেখানে ব্যবসা করে নিজেদের একটা রুজি রুটি নির্বাহ করছে, এবং তাদের পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের খাওয়া পড়ার খরচ সেক্ষেত্রে চালাচ্ছে। এবার সেক্ষেত্রে যদি তাদেরকে বিনা নোটিসে বা কোনো প্রকার পুনর্বাসন
বেতন ছাড়াই যদি তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে তাদের তো যে একমাত্র ইনকামের যে সোর্সটুকু ছিল সে সোর্সটুকুও চলে গেল। আর যেহেতু আমাদের ভারতবর্ষে আনএমপ্লয়মেন্টের রেটটা এত বেশি, সেক্ষেত্রে সরকারের পক্ষে সবাইকে সরকারি কর্মসংস্থান দেওয়াও সম্ভব নয়। তো সেক্ষেত্রে তাদেরকে নিজেদের একটা উদ্যোগের যে মেন্টালিটি ছিল সেটাকে সমর্থন করা, মানে সেটা বাড়াতে হবে সরকারকে, না হলে পরে তো কর্মসংস্থান এভাবে জেনারেট করা যাবে না। তাই সেক্ষেত্রে তাদেরকে অন্য কোনো মার্কেট প্লেসে মানে যথাযথ মানে কি বলবো পুনর্বাসনের বন্দোবস্ত করে, বা নির্দিষ্ট 1 মাস 2 মাস 6 মাস এরকম সময় দিয়ে তার পরবর্তীতে তাদেরকে মানে নোটিশ দিয়ে মানে মানে উচ্ছেদ করা উচিত ছিল, বেশ, তাদেরকে ঠিক এটা আছে, পুনর্বাসন মোটামুটি দিয়ে। সারাংশ আপনার পাওয়া গেছে উত্তরের। নেক্সট অন্য কেউ বলবেন এই অ্যান্সারটা একটু সাজিয়ে গুছিয়ে নিরপেক্ষভাবে? আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আপনাদের করা হয় যে হুম, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে রাজ্যে শিল্প এবং চাকরি এই দুটোর মধ্যে কোনটাকে বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন এবং কেন? বলুন, একজন বলুন। আফজাল হোসেন মোল্লা বলুন। শিল্প এবং চাকরি এই দুটোর মধ্যে কোনটা বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন এবং কেন? দুটোই প্রয়োজন, কারণ যদি শিল্প না থাকে তাহলে তো মানুষের কর্মসংস্থান হবে না, আর কর্মসংস্থান মানেই তো মানুষ চাকরি পাবে। এবার যদি স্যার প্রশ্নটা এটা স্যার দুটোই তো প্রয়োজন, বলবো। শিল্প আর বলুন। চাকরি স্যার একে অপরের হচ্ছে পরিপূরক। শিল্প এর তো প্রশ্নটা শিল্প একটু আর মডিফাই চাকরিটা করে দেই। শিল্প এবং সরকারি চাকরি এই দুটোর মধ্যে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন এবং কেন? স্যার দুটোই তো গুরুত্বপূর্ণ, কারণ সরকার যত সংখ্যক পারবে যে চাকরির ব্যবস্থা করতে পারবে সেটাও যেমন সাধারণ মানুষের ক্ষেত্রে মানে সুবিধাজনক হবে, আর যদি আমাদের রাজ্যে শিল্প আসে সেখানে তো অনেক মানুষ কর্মসংস্থান পাবে। এত দুটোই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। বেশ, আরেকজন বলুন। স্যার আমার যেটা মনে হয় যে শিল্প এবং যে সরকারি চাকরি রয়েছে দুটোই সমাজে অত্যন্ত জরুরি। কারণ প্রথম কথা হচ্ছে যে সরকার কিন্তু সবাইকে হোয়াইট কলার এমপ্লয়মেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু সবাইকে দিতে পারবে না, কারণ সরকারি চাকরির সংখ্যা সীমিত। একটা সরকারি দপ্তরে যে সংখ্যায় অফিসার লাগে, বা যে সংখ্যায় ইন্সপেক্টর লাগে, বা যে সংখ্যায় অন্য অন্য ক্লার্ক লাগে, মানে সেই সংখ্যক ভ্যাকেন্সিতে কিন্তু সরকার সরকারি চাকরি দিতে পারবে। কিন্তু জনসংখ্যা আমাদের দেশের অনেক বেশি, এবং বিশেষত যে যুব জনসংখ্যা, তাদের সবার কাছে যদি সেই মানে একটা কর্মসংস্থান পৌঁছে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শিল্পটাও প্রচুর প্রয়োজন, কারণ শিল্প হলে অনেক বেশি পরিমাণে জব আরো জেনারেট হবে। তার মধ্যে হোয়াইট কলার জবও থাকবে, আবার ব্লু কলার জবও থাকবে। তার ফলে হবেটা কি, যারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা থেকে আসে, কেউ হয়তো একটু মধ্য শিক্ষাগত যোগ্যতা বিশিষ্ট, কেউ হয়তো খুব উচ্চ শিক্ষাগত যোগ্যতা বিশিষ্ট, তাদের সবার জন্যই কিন্তু শিল্পের মাধ্যমে কিন্তু মানে চাকরির বন্দোবস্ত হবে। তার ফলে কিন্তু একটা বুমিং অর্থনীতি যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রাজ্যে দেখা যাবে। তাই সরকারি চাকরিও দরকার, আবার তার পাশাপাশি শিল্পও দরকার, দুটোই আমার মনে হয় পরিপূরক।